কেমন আছেন সবাই? আজকের এই ভিডিওতে আপনাদেরকে নিয়ে আসবো আমরা খাদা বালির বিচে, যেখানে ঘুরে বেড়াচ্ছে লাল কাঁকড়া আর পারে ঝাউবন। এই বিচ কিন্তু অন্য কোথাও নয়, আমাদের ঘরের পাশেই পশ্চিমবঙ্গেরই একটা জায়গা, যেখানে আপনারা দুরাতের জন্য প্ল্যান করতেই পারেন। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এক্সপ্লোরার শিবাজি চ্যানেলের আরেকটা সম্পূর্ণ নতুন ভ্রমণের গল্পে। চলুন যাত্রা শুরু করা যাক। গুড মর্নিং। আজকে 3 সেপ্টেম্বর 2024 মঙ্গলবার। এখন বাজে সকাল ঠিক 7টা। আমরা এখন রয়েছি শিয়ালদহর দক্ষিণ শাখায়। 18 নম্বর প্ল্যাটফর্ম থেকে 7:14 ছেড়ে যাবে নামখানা লোকাল। তাই ধরে আমরা যাব নামখানা। আর এই ভিডিওতে আপনাদের কাছে নিয়ে আসবো একটি নতুন জায়গা। এই নামখানা লোকাল লক্ষ্মীকান্তপুর পৌঁছাবে 8:54 তারপর লক্ষ্মীকান্তপুর থেকে ছাড়বে 9:15 আর নামখানা পৌঁছাবে 10:05। 2 ঘন্টা 51 আমরা শিয়ালদহ থেকে নামখানা পৌঁছাবো মাত্র 25 টাকা ভাড়ায়। শিয়ালদহ থেকে ট্রেন ছাড়লো কাটায় 7:14। হ্যাঁ, এটা কি ঘুগনি বলে মনে হচ্ছে তো? যা উঠছে পৃথ্বীজিৎ সব খাচ্ছে। হ্যাঁ, আমার সেটাই ইচ্ছে আজকে। দেখা যাক যা উঠছে সব খাওয়া যায় কিনা। অল্প অল্প করে ট্রাই করবো। হ্যাঁ, করতে থাকো, আমি নেই এত কিছুতে। অল্প অল্প করে আমাকে স্বাদ দে না, তাহলেই হবে। এটাই তো একটা মজা, এতদিন পরে লোকাল ট্রেনে চড়ার এদিকগুলোই তো একটা আলাদা ফিল। তবে দীঘায় যাওয়ার সময় যেরকম ভিড় ছিল, কপাল ভালো যে এখানে সেরকমটা নয়। এখন 8:57। ট্রেন এসে দাঁড়িয়েছে লক্ষ্মীকান্তপুরে। এখানে ঢুকেছে 8:51। বিফোর টাইমে ঢুকে গেছে 8:54 রাইট টাইম। এখানে দাঁড়াবে অনেকক্ষণ। 9:15 ছাড়বে নামখানার উদ্দেশ্যে। গুগল বা হোয়ার ইজ মাই ট্রেনের মতো অ্যাপে সরাসরি শিয়ালদহ নামখানা দিয়ে সার্চ করলে এই ট্রেনগুলো কিন্তু পাবেন না। সার্চ করতে হবে শিয়ালদহ লক্ষ্মীকান্তপুর এবং তারপরে লক্ষ্মীকান্তপুর নামখানা দিয়ে। এখন বাজে 10:11। আমরা এসে পৌঁছালাম নামখানায়। এখান থেকে লালগঞ্জ 22 কিলোমিটার। আমাদের টোটো করে যেতে হবে। গাড়ির ব্যবস্থা রয়েছে, হোটেল থেকে গাড়ি পাঠিয়ে দেওয়া হবে। পিক আপ হচ্ছে 600 টাকা। তবে একদম স্টেশন থেকে পিক আপ করতে দেয় না এখানকার টোটো সিন্ডিকেট। একটু বাইরে বেরিয়ে আপনাকে গাড়িতে উঠতে হবে। গাড়ি বা টোটো যাতেই উঠুন, বাইরে বেরিয়ে উঠলে একটু সস্তা পাবেন। আমরা এখন পেরুচ্ছি হাতানিয়া দোয়ানিয়া নদী। দেখুন, আমরা এখন পেরুচ্ছি সুন্দরিয়া দোহানিয়া ব্রিজ। এই ব্রিজ পেরিয়েই ডান দিকের রাস্তা চলে যাচ্ছে 7 মাইলের। এই রাস্তা ধরেই মৌসুমী দ্বীপের বোট ধরতে হয়। আরেকটু এগিয়ে 10 মাইলের বাজার থেকে বাঁদিকের রাস্তা ধরবো আমরা। সোজা রাস্তা চলে গেছে বকখালি, আরো 10 কিলোমিটার। আমরা যাব বাঁদিকে লালগঞ্জ বিচ, এখান থেকে আরো 4 কিলোমিটার। এই 10 মাইল বাজার থেকেও খোলা হাওয়া রিসর্ট অবধি টোটো পাবেন 100 টাকায়। নামখানা স্টেশন থেকে 10 মাইল বাজার অবধি টোটো শেয়ারে পাবেন 30 টাকা নেবে, আর অটো পাবেন 25 টাকা নেবে, সেটা ওই রাস্তা থেকে। ধান রোয়া হয়ে গিয়েছে বেশ কিছুদিন। ভাদ্র মাসে মাঠে এখন সবুজ ধান হালকা বাতাসে দুলছে। পচা পাটের গন্ধ ভেসে আসছে দূর থেকে। বর্ষার পরের আকাশটাও নীল হতে শুরু করেছে।
প্রকৃতি জানান দিচ্ছে মা আসছেন। ব্যাপক জায়গা, আমরা ঢুকতে ঢুকতেই আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস দেওয়া হলো। আজকে গরম একটু বেশি, তবে কয়েকদিন পর থেকে যখন ঠান্ডা ঠান্ডা পড়তে শুরু করবে তখন এখানে দারুণ লাগবে। আপনাদেরকে দেখিয়ে দিই, এই যে ঘরে বাইরে বিচ ক্যাম্প লালগঞ্জে, এর ভেতরের ব্যবস্থাটা। এখানে একটা পুকুর রয়েছে, এদিকে ডাবল বেডের টেন্ট রয়েছে দুটো, আর ওদিকে একটা 4 বেডের টেন্ট রয়েছে। আসুন দেখাচ্ছি। এই হচ্ছে ডাবল বেডের টেন্ট, দুদিকে দুটো সিঙ্গেল বেড রয়েছে, আর এপাশে একটা বেঞ্চ করা আছে। এখানে কুলার রয়েছে, এসির ব্যবস্থা নেই, কুলার রয়েছে একটা ফ্যান রয়েছে। আর ওপাশে আমাদের একটা টয়লেট্রিজের ব্যাগ দেওয়া রয়েছে এখানে, এবং জল দেওয়া আছে। এর মধ্যে ডেন্টাল কিট আর সাবান শ্যাম্পু রয়েছে এই যে, এবং একটা পেস্টও আছে। এটা আমাদের দেওয়া হয়েছে, দুটো তোয়ালে দেওয়া হয়েছে, একটা আয়না রয়েছে ছোট। এই হচ্ছে টেন্টের ভেতরের ব্যবস্থা। টেন্টে ধূমপান একেবারেই করা যাবে না, আর জুতো পরে ঢোকা যাবে না, যে অন্যায়টা আমি করে ফেলেছি। আর এই হলো 4 বেডের টেন্ট, এখানেও কুলার লাগানো আছে। নিচে প্রত্যেকটা টেন্টের কিন্তু কার্পেট রয়েছে, লাল রঙের কার্পেট। আসুন, এই হচ্ছে 4 বেডের টেন্ট, দুটো পাখা রয়েছে এখানে, দুদিকে দুটো কুলার রয়েছে, ওপাশে একটা কুলার, এপাশে একটা কুলার। যথারীতি এখানে বেঞ্চ রয়েছে জিনিসপত্র রাখার জন্য, একটা ছোট আয়না আর তোয়ালে দেওয়া আছে। আর একটা কথা, এখানে বিছানা পাটি খুব পরিষ্কার পরিচ্ছন্ন, সাংঘাতিক পরিষ্কার পরিচ্ছন্ন, দেখতেই পাচ্ছেন। খুব পরিপাটি করে গোছানো রয়েছে টেন্ট। এই জায়গাটা হলো কমন এরিয়া, এখানে একটা ডাইনিং টেবিল চেয়ার রয়েছে, আর এদিকে কমন টয়লেট। কোনো টেন্টের সঙ্গেই কিন্তু কোনো অ্যাটাচড বাথ নেই, অ্যাটাচড টয়লেট নেই। এখানে টয়লেট কমন, এখানে দুটো রয়েছে একদম কমন টয়লেট, আর ওপাশে একটা ডেডিকেটেড টু লেডিস টয়লেট রয়েছে ওপাশটায়। আর এদিকটা হচ্ছে ডাইনিং রুম, খাওয়া দাওয়ার জন্য। এই যে ক্যাম্প সাইট ঘরে বাইরে, মানে 4, 5, 6, 7, 8জন তো কমফোর্টেবলি থাকতেই পারেন। তার বাইরে যদি আপনারা এক্সট্রা লোকজন নিয়ে আসেন, তাহলেও কিন্তু এরা এক্সট্রা কটের ব্যবস্থা করে দেবেন টেন্টের মধ্যে। আর তাছাড়াও ডোম টেন্টের ব্যবস্থা রয়েছে, শীতকালে এখানে ডোম টেন্টও লাগানো হয় এই গ্রাউন্ডের মধ্যে বা ওপাশে, সেটারও ব্যবস্থা রয়েছে। লালগঞ্জ ছাড়াও এনাদের আরও 4 জায়গায় প্রপার্টি রয়েছে, তার মধ্যে একটি হলো পাঞ্চেতগড় রাজবাড়ি। বিশদে সবকিছু পেয়ে যাবেন এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে। এখন ঘড়িতে 12:15, আমরা আমাদের ঘরে বাইরে লালগঞ্জ বিচ ক্যাম্প থেকে হেঁটে যাচ্ছি সমুদ্রের পাড়ে। সমুদ্রের পাড় জাস্ট 200 মিটার। রোদ ভালোই আছে, আর কয়েকদিন পরে এখানে আবহাওয়া সাংঘাতিক মনোরম হয়ে যাবে, শীতকালে দারুণ লাগবে। আমরা যে জায়গাটায় এখন রয়েছি, পশ্চিমবঙ্গের মনে হয় অন্যতম ভার্জিন একটা সাদা বালির বিচ। লাল কাঁকড়া ঘুরে বেড়াচ্ছে, 7 কিলোমিটার দীর্ঘ দৈর্ঘ্যে এই বিচটা। পৃথ্বীজিৎ, কেমন লাগছে? দারুণ, মানে এরকম একটা নির্জন মানে সমুদ্র সৈকত খুব কম দেখা যায় আজকালকার দিনে আর কি। ঠিক, কাজে সেটা তো একটা এনজয় করার মতো অবশ্যই পরিবেশ। যতদিন না ভিড়ভাড় হয়ে যাচ্ছে ততদিন কিন্তু এখানে একটা অন্যরকম ফিল, তারপর আস্তে আস্তে ভরে গেলে যা হয় তুই জানিস, তখন সেটা। আমি বলে দিচ্ছি, এইটা হচ্ছে লালগঞ্জ বিচ। এ পাশটা হচ্ছে লুথিয়ান আইল্যান্ড, ও পাশে দেখা যাচ্ছে এদিকে হচ্ছে হেনরি আইল্যান্ড। বকখালি যারা আসেন তারা হেনরি আইল্যান্ডে আসেন, ওই পাশটা হচ্ছে হেনরি আইল্যান্ড, এখানে কালিস্থান। বকখালি যারা আসেন তারা টোটো করে এই কালিস্থান অবধি আসেন, ওখানে টোটোওয়ালারা বলে যে লালগঞ্জ ঘুরিয়ে আনবো, তারা কিন্তু এই কালিস্থান অবধি নিয়ে আসেন আপনাদের। আমরা যে জায়গায় রয়েছি সেটা হচ্ছে প্রপার লালগঞ্জ, কালিস্থানটা বলতে পারেন লালগঞ্জের সীমানা, হেনরি আইল্যান্ড আর লালগঞ্জের সীমানা। দারুণ সুন্দর অপূর্ব একটা বিচ। পশ্চিমবঙ্গে যে এত ভালো ভার্জিন বিচ রয়েছে ভাবতেই ভালো লাগছে, বিশ্বাস করুন। 2 দিন প্রিয়জনকে নিয়ে, বন্ধুবান্ধব নিয়ে যদি সময় কাটাতে চান, তাহলে অবশ্যই এইটা দারুণ একটা ডেস্টিনেশন। আর শীতকাল তো আসছেই।
বুঝলি ভাই, হ্যাঁ হেভি ডিগবাজি খেতে ইচ্ছা করছে। এত সুন্দর জায়গা, সেই ছোটবেলায় ডিগবাজি খেয়েছিলাম। সেটা তো মন্দ কথা বলিসনি, তবে এই এখন দিনকাল যা পড়েছে ভাই, হ্যাঁ, মানে চারিদিকে রাজনীতিবিদরা যে হারে ডিগবাজি খাচ্ছে বুঝতেই পারছিস, এমনিতেই আমরা খুব পাজেলড হয়ে আছি, এ কখন কোন দিকে আছে ডিগবাজির খাওয়ার চালে বুঝতে পারছি না। তার মধ্যে তুই যদি আবার সেখানে যোগ দিস, ব্যাপারটা একটু ভালো হবে। না না, আমি এই ডিগবাজিটা নির্মল আনন্দের জন্য আচ্ছা, নির্মল আনন্দের জন্য না, ওনারাও মানে দেশের সুশাসন, সমাজসেবা এইসব কারণে খান, ওনাদের কোনো খারাপ উদ্দেশ্য নেই কিন্তু যারা খাচ্ছেন আর কি। এটা সম্পূর্ণ অরাজনৈতিক হ্যাঁ, একটা অরাজনৈতিক, আলোচনা। হ্যাঁ। এই ভ্রমণের গল্প এসব কি? তা ঠিক 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 না, জার্নি শুরু করলাম। হ্যাঁ তুই ডিগবাজি বললি, হ্যাঁ। হ্যাঁ চলো শুরু করা যাক, তুই যখন বলছিস তাহলে। হ্যাঁ, এই এডিটর সাহেব, এগুলো সব কেটে দেবে, এগুলো থাকবে না। একটা বোট এসে পারে ভিড়লো, বলছে ইলিশ মাছ রয়েছে। কোনটা তোমার 600 টাকা কিলো? ইলিশ টেস্ট হয় না কোনখানে? পুকুরে ইলিশ টেস্ট হয়? পুকুরে ইলিশ পাওয়া যায় নাকি? তাহলে তুমি বলে সমুদ্রে ইলিশ নদীর ইলিশ, নদী আর একটু ভেতরে গেলে মিঠা জলের ছোঁয়া লাগলে ইলিশের টেস্টটা বাড়ে। প্রচুর মাছ ধরেছে। নৌকা থেকে পাড়ে এনে এখন বরফ দেওয়া হচ্ছে এখানে। এটা একটা দৃশ্য। দেখুন কাণ্ড। এটা কি ফ্যাসা? হ্যাঁ, আচ্ছা, বাঁচা নিলি না? ওই ফ্যাসাটা কি বললে দাদা? ফ্যাসা আছে আর ইলিশ আছে। আপনাদের সঙ্গে আলাপ করিয়ে দিই, সায়ন্তন আর অয়ন দুজন হচ্ছে আমরা যে ঘরে বাইরে বিচ রিসর্টে আছি লালগঞ্জে, তার কর্ণধার। আর ওরা আমাদের ইলিশ মাছ খাওয়াবে, সেই জন্য দেখুন মাছ কিভাবে নিয়ে যাচ্ছে ছাতায় করে। দারুণ, চলো যাওয়া যাক। এখন 2:30 বেজে গিয়েছে। লাঞ্চের আয়োজনটা দেখুন একবার। আচ্ছা, এখানে যা দেখাবো সেটা কিন্তু ওনাদের প্যাকেজেই আছে। দুধেশ্বর চালের ভাত, উচ্ছে ভাজা, এখানে একটা শাক দিয়েছে, আমুদি মাছ ভাজা, আর এটা হচ্ছে ঝিঙে আলু পটলের তরকারি। সেই সঙ্গে ডাল আছে, আর মাছ এদের এখানে হয় থাকবে পমফ্রেট, না হলে ভেটকি, না হলে চিংড়ি। খুব অসুবিধায় পড়লে না পাওয়া গেলে তখন ওনারা রুই বা কাতলার ব্যবস্থা করেন, তা না হলে পমফ্রেট, চিংড়ি এগুলোই থাকে। আর যে কাতলার কথা শিবাজি বললো, রুই কাতলা, সেটা কিন্তু এই সামনে যে পুকুরটা আছে এখান থেকে। এখানেই এনারা চাষ করেন, কাজেই সেটাও একদমই টাটকা ফ্রেশ মাছ। আরেকটা জিনিস যেটা বলতে চাইবো সেটা হচ্ছে এই ঘি এখানকার মানুষ, এখানকার গ্রামের বাসিন্দারাই এখানে সাপ্লাই দেন, ওনারা ঘরে তৈরি করেন। আমাকে সায়ন্তন বলল যে ঘিটা ট্রাই করে দেখো একবার, তো অবশ্যই ঘিটা ট্রাই করব। উচ্ছে দিয়ে শুরু করলাম, এগুলো তো যেরকম খাওয়া সেরকমই হবে। ঘিটা দেখতে হবে সবার প্রথমে, উচ্ছের পরে। ঘিটা ভালো, যথেষ্টই ভালো। গন্ধ ভালোই আছে বুঝলি। শম্ভুদা এবং তার মিসেস দুজনে মিলে তাদের বাড়িতেই রান্না করেন, এবং একদম ঘরোয়া খাওয়া এই জন্যই, মানে কখনো মনে হচ্ছে না যে আমরা হোটেলে খাচ্ছি বা রেস্টুরেন্টে খাচ্ছি, সেরকম কিছু। একদম বাড়ির মতো, মানে 100% পিওর বাড়ির খাবার। এই সমুদ্র থেকে যে ইলিশ ধরা হলো, এই যে ভেজে দিয়েছে, আর ফ্যাসা মাছ দারুণ করকরে করে ভাজা। ইলিশটা কিন্তু আমি এখনো খাইনি, খেয়ে বলছি। ভালো ভালো রে, হ্যাঁ ভালো। বরফ পড়ার আগের যে টাটকা মাছ, এটা ভালোই হবে, ভালোই লাগছে এটা। আসলে দেখতে হবে হচ্ছে গন্ধটা আছে কিনা ইলিশের। আচ্ছা, তো ভালো। 600-700 গ্রাম ওজন হবে মাছটা? না, 500। বেশ ভালো। তবে এই যে ইলিশ আর এই যে হ্যাসা, এটা কিন্তু স্পেশাল। এটা আমরা এখন পেলাম বলে আমরা নিয়ে এলাম, ভেজে দিচ্ছে। মানে আপনি এসে যদি বলেন যে আমারও ইলিশ লাগবে, ফ্যাসা লাগবে, তাহলে কিন্তু এনারা ফ্যাসাতে পড়ে যাবেন। হ্যাঁ, ওটা সবসময়ের জন্য না, যদি পাওয়া যায় আপনারা কিনে এনে যদি দেন, আমি জিজ্ঞেস করলাম সায়ন্তনকে, আপনারা যদি কিনে এনে দেন মাছ, তাহলে এনারা একটা নমিনাল কুকিং চার্জ নেবেন, আপনার মাছটা আপনার মতো করে রান্না করে দেবেন। সেই ফেসিলিটি এখানে রয়েছে। এইবার পমফ্রেট, এই যে ঝোলটা হয়েছে এটা কিন্তু ঝাল না, মানে সর্ষে পোস্ত দিয়ে নয়। যেটা হয়েছে সেটা হচ্ছে টমেটো, পেঁয়াজ, লঙ্কা, ক্যাপসিকাম এই দিয়ে একদম পাতলা ঘরোয়া ঝোল। এই যে, ঠিক আছে, এর মধ্যে টমেটো, ক্যাপসিকাম এগুলো রয়েছে, পেঁয়াজ রয়েছে। নো ডাউট ভালোই হবে, আমি হাত দিলেই বুঝতে পারি স্বাদ কীরকম হবে। ভালো হয়েছে।
একদম ঘরোয়া। প্রীতিজিৎ, তুমি লেবু মেরে খাচ্ছ এই পমফ্রেট, টেস্ট করে দেখো। মানে টেস্টে একটু টুইস্ট আনার চেষ্টা করছি, বুঝলি? পমফ্রেটটা কিরকম? পমফ্রেটটা তো খাসা, হ্যাঁ টাটকা, এ তো ভালো একদম হবেই। সমুদ্রের পমফ্রেট, কোনো রকম কোনো বরফের নয়। হ্যাঁ, কেন টাটকা। আমাদের ধর বাজারে পৌঁছতে একদিন হলেও তো লাগবে না। জাস্ট আউট অফ কিউরিওসিটি জিজ্ঞেস করছি, ঠিক আছে? এইখানে এই পমফ্রেট মাছের দাম কত? এতে বাঙালির স্বভাব। হ্যাঁ, 600 টাকা কিলো। 600 এখানে? আমাদের ওখানে তো হচ্ছে 650 700, ওই 100 কিন্তু টাকা এখানে কিলো। সাইজটা বড় না, এই সাইজ আমাদের ওখানে 800 হবে, নো ডাউট। দেখি মাছটা কীরকম। জবরদস্ত পমফ্রেট, একদম ফ্রেশ, সত্যি মানে মন থেকে বলছি। কোনো রকম কোনো বরফের গন্ধ তো নেই, মানে ফ্রেশ মাছের যে ব্যাপারটা হয় সেটাই আছে। এটা এখানে দারুণ পাওয়া গেল। জল আলাদা করে আপনাদের কিনতে হবে না। এখানে দেখুন প্যাকেজড ড্রিঙ্কিং ওয়াটারের ব্যবস্থা রয়েছে, 20 লিটারের জার রয়েছে, এখান থেকে ভরে নিতে পারেন। ঘরে বোতল রাখা আছে। এরপরেও যদি আপনি 2 লিটারের বোতল কিনতে চান, তারও প্রভিশন রয়েছে। মার্কেট প্রাইসে আপনি সেটা কিনতে পারবেন। এই যে ওপেন এয়ারে বসার জায়গাটা করা আছে, সন্ধেবেলা এখানে পেছনেই বারবিকিউ হয়, সন্ধেবেলার খাবার আপনারা এখানেই খেতে পারেন। খুব সুন্দর একটা বাগানের মধ্যে আয়োজন। এখানে একটা আম গাছও রয়েছে। এছাড়া এখানে মোটর বাইকও রেন্টাল পাওয়া যায়, আপনি ভাড়া করে নিতে পারেন মোটর বাইক, তাই নিয়ে ঘুরতে পারেন আশেপাশে। বাইরে অনেক কিছু অ্যাক্টিভিটি রয়েছে, তার মধ্যে যেটা মেইন সেটা হচ্ছে বোট রাইড। এখান থেকে বোট ভাড়া করে আপনারা ভগবতপুর যে কুমির প্রকল্প আছে সেখানে যেতে পারেন। খরচ স্ট্যান্ডার্ড হচ্ছে 2600 টাকা। সিজনে অফ সিজনে একটু আপ ডাউন হতে পারে। তাছাড়া ওর জন্য কিন্তু বেশ সময় লাগে, 2-3 ঘন্টা টাইম লাগবে। আচ্ছা, এখানে ফিশিংও করতে পারেন। এই যে পুকুর রয়েছে, পুকুরের ওপাশে বসার জায়গা করা আছে। যারা মাছ ধরতে ভালোবাসেন তাদের জন্য ব্যবস্থা আছে, এবং ছিপ, চার সব কিছু পেয়ে যাবেন। এটা ফ্রি অফ কস্ট এনাদের সার্ভিস। আচ্ছা, বোট রাইড সম্পর্কে বলছিলাম। আর একটা ছোটো বোট রাইড হয় ভগবতীপুর ছাড়াও। ওটা ভগবতীপুর হলে পরে 3-4 ঘন্টা টাইম লাগবে। ছোটো বোট রাইড যখন জোয়ার থাকবে তখনই হবে। একটা ন্যারো ক্রিক আছে, তার মধ্যে নিয়ে যায়, আর ম্যানগ্রোভের জঙ্গল আছে সেখানে নিয়ে যায়। ওর জন্য খরচ পুরো বোটের 600 টাকা ফিক্সড। কিন্তু যদি আপনাদের 2জন বা 3জন হয় তাহলে তো 600 টাকাই। 6 জনের বেশি হয়ে গেলে পার হেড 100 টাকা করে কাউন্ট হবে। এই হচ্ছে হিসেব। আর সন্ধেবেলা বা আফটারনুনে আপনারা যেতে পারেন এখান থেকে বকখালি, হেনরি আইল্যান্ড। তার জন্য এখানে টোটো ভাড়া করে আপনারা যেতে পারেন। খরচ হয় 300-350 টাকা। আরও রয়েছে এখানে ভোরবেলা উঠে ঝাউবনের মধ্যে একটা গাইডেড ওয়াক হয়, সেটাও করতে পারেন। এখানে আরেকটা জিনিস জানতে পারলাম এই শম্ভুদার কাছ থেকে, সেটা হচ্ছে উনি দেখালেন এই বাবুই পাখির বাসা এই তাল গাছের ওপরে রয়েছে। এখন অল্প, কিন্তু শীতকালে নাকি আরও বেড়ে যাবে। এবং সন্ধেবেলা এই মাছ ধরার মাচা যে করা রয়েছে এর উপর বসলে এখানে বাবুই পাখির আনাগোনা খুব সুন্দরভাবে দেখা যায়। এখন বাজে 4:45। আমরা এখন এখান থেকে যাচ্ছি বকখালি দেখতে। বকখালি সমুদ্র সৈকত ওই বাইরের মেইন রাস্তা দিয়ে গেলে 15 কিলোমিটার, আর যদি ভেতর দিয়ে একটা রাস্তা আছে সেটা দিয়ে যান তাহলে 7 কিলোমিটার। আমরা এখন হেনরিজ আইল্যান্ডে রয়েছি। এখানে গেট খোলা থাকে সন্ধ্যে 5:30 অবধি, আর সকালবেলা খোলে 6:30 থেকে। আচ্ছা, সন্ধ্যে 5:30টার মধ্যে এখানে ক্রস করে ঢুকে যেতে হবে। এবার আপনি এখানে 7টা-8টা অবধি থাকতে পারেন, ফেরার সময় অসুবিধে নেই, কিন্তু ঢুকতে হবে 5:30টার মধ্যে। হেনরি আইল্যান্ড ফিশারিজ প্রজেক্ট, এখানে টিকিট কাটতে হয়। টিকিট প্রতিজন 10 টাকা করে। ওই 4টে বানিয়েছে, 4টে। দারুণ সুন্দর একটা সন্ধে হব করছে। আচ্ছা, এই হেনরি আইল্যান্ড থেকে আমরা যাচ্ছি সমুদ্র সৈকতের দিকে। মাঝে একটা ছোট্ট সুন্দর কাঠের সাঁকোই বলা ভালো। হ্যাঁ, দুদিকে ম্যানগ্রোভের জঙ্গল, তাই না? সুন্দর একটা পরিবেশ, মানে অনেকটা ওই সুন্দরবনে যে ক্যানোপি ওয়াক যেগুলো আর কি হয় আর কি, সেটার একটা শর্টার ভার্সন। ঠিক, কিন্তু আমার মনে পড়ছে ছোটবেলায় গল্পের বইয়ে আঁকা সাঁকোর কথা। ঠিক আছে, হ্যাঁ, এটাকে দেখে মনে পড়লো আর কি। একদম ঠিক বলেছিস, ছোট ছোট খালের উপর অপূর্ব এরকম সুন্দর সাঁকো থাকতো। হ্যাঁ, এই সব ছোট ছোট জিনিস না অনেক অনেক স্মৃতি উস্কে দেয়। পৃথ্বীজিৎ, হ্যাঁ বল। সামনেটা দেখ, গাছগুলো কি সুন্দর, মনে হচ্ছে গেট করে রেখেছে। একদমই তাই। আর এটা দেখে তোর কোন জায়গাটার কথা মনে পড়লো বলতো? আরেকটু ভালোভাবে দেখেছিলি এরকম একটা গেট করা ছিল। কোথায়? আফ্রিকায়? আন্দামানে? আন্দামানে ওটা কি কালাপাথার বিচ? হ্যাঁ, বা কালাপাথর বিচ, রাইট, ওখানেই মনে আছে হ্যাঁ, সাইডে। হ্যাঁ। আমরা তো ছবিও আছে, মানে ছায়া ছবি, একদম। দুজনের ছায়া দুটো পড়েছে হ্যাঁ, সেই ছবিটা। হ্যাঁ, সেটাও একদম পুরো। আর এটা পেরুলে পরেই সমুদ্র দেখা যাচ্ছে। আমি আওয়াজ শুনতে পাচ্ছি সমুদ্রের। হ্যাঁ, মানে দেখতেও পাচ্ছি না দাঁড়ান। আমি না জীবনে প্রথমবার বকখালি এলাম,
এর আগে কখনো আসিনি। আমি অনেক আগে, মানে আমরা যখন ক্লাস 9-10-এ পড়ি তখন একবার প্রোগ্রাম হয়েছিল বকখালি আসার, কিন্তু কোনো কারণে সেটা ক্যান্সেল হয়ে গিয়েছিল। জীবনে প্রথমবার এলাম এবং এসে মনে হচ্ছে এতদিন কেন আসিনি। মানে একদিন বা দুদিনের ছুটিতে অপূর্ব জায়গা। একদম হ্যাঁ? চলে আসাই যায়। তুই আগে এসছিস? ওই যে বললাম আমি একবার এসেছিলাম, সে বোধহয় আমি যখন 7-10-এ পড়ি ওই সময়, সেই সময় একটাই ঠিক। প্রপার্টি ছিল বললাম। হ্যাঁ, অন্যরকম চল। ছিল, এখন তো কি দারুণ এই যে এই গাছে ছাওয়া ব্যাপারটা না, এই গেট ন্যাচারাল একটা। অসাধারণ লাগছে সত্যি। ভেঙে গেছে, তুমি তো আরো ভালো ছিল। তাই? ইয়াসে তো ভেঙে গেছে। হ্যাঁ। ইয়াসে আচ্ছা, ইয়াসের সময় এখানে টাইমটা খুব স্ট্রিক্ট। এখানে কোস্ট গার্ড রয়েছেন, তারা 5:30টার পরে কিছুতেই বিচের উপর থাকতে দেবেন না। তো আপনারা যখন আসবেন এখানে তখন এই কথাটা খেয়াল রাখবেন যে 5:30টার পরে এখানে কিন্তু বিচে ঘুরতে পারবেন না, এখানে বিচ থেকে তুলে দেওয়া হবে। তবে অপূর্ব সুন্দর লাগছে, দেখুন। এখন বাজে 5:35, হুইসেল বাজাচ্ছে, আমাকে ডাকছে। ওখানে বাকিদের আটকে দিয়েছে, বাকিদের আসতে দেয়নি। আমি অনেক রিকোয়েস্ট করে জাস্ট 2 মিনিটের জন্য এলাম। আমরা এখন ঢুকছি বেনফিশের হারবারে। এখানে এন্ট্রি ফি হচ্ছে 5 টাকা করে প্রতিজন। আলো দ্রুত কমে আসছে, তবে দূরের আকাশ লাল। এই যে খাড়িটা, এর নাম হচ্ছে এডওয়ার্ড ক্রিক। এই হচ্ছে বেনফিশের হারবার। বেনফিশ হারবারে এখন প্রচুর দেখুন মাছ ধরার ট্রলার দাঁড়িয়ে আছে। এখান থেকে ট্রলারগুলো ছাড়ে, সমুদ্রে যায় মাছ ধরতে। দূরের দিগন্তের আকাশটা খেয়াল করুন। এখান থেকে জম্বুদ্বীপ যাওয়ার লঞ্চও পাওয়া যায়, টাইমে টাইমে ছাড়ে। শেয়ার লঞ্চও আছে, আবার রিজার্ভডও আছে। শীতকালে যখন প্রচুর টুরিস্ট আসে এখানে, সেই সময় অনেক বেশি লঞ্চ থাকে জম্বুদ্বীপের। তো এখান থেকে জম্বুদ্বীপ যেতে কতক্ষণ লাগে? 1 ঘন্টা। 1 ঘন্টায় জম্বুদ্বীপ পৌঁছে ঘুরে চলে আসতে পারবেন। তবে জম্বুদ্বীপে কিন্তু নামতে দেওয়া হয় না, আপনি লঞ্চের ওপর থেকেই জম্বুদ্বীপ দেখে চলে আসতে পারবেন। এই আকাশের রংটা কখনো ভুলবো না। পৃথিবী দেখেছিস তো? জীবন্ত লাগছে। আমরা এখন এসেছি কার্গিল বিচে। এখান থেকে সানসেট দারুণ সুন্দর দেখা যায়। সানসেট হয়ে গেল আমরা যখন বেনফিশের খাড়িতে ছিলাম। দেখুন এখান থেকে। এখন বাজে 6:45 আর আমরা এসে পৌঁছলাম বকখালিতে। বকখালি সমুদ্র তটে একটা জমজমাটি বাজার রয়েছে। এখানে একটা দারুণ সুন্দর শৃঙ্খলা পরায়ণ ব্যাপার দেখা যাচ্ছে। দোকান যে সাজিয়েছে সবাই, তার মধ্যে দেখুন এই যে লাইনটা ডান দিক বাদিকে সব হচ্ছে মাছের দোকান। তারপরের রোতে এই লাইনে সব ভুট্টার দোকান। এখানে সুইট কর্ন পাওয়া যাচ্ছে, মশলা দিয়ে মেখে দিচ্ছে, 50 টাকা 1 প্লেট। তারপরের যে রো, এটা হচ্ছে পুরো ফুচকার, এদিকে ফুচকা আর চাট দারুণ সুন্দর করে না, এটা ফুচকা, এর পরেরটা হচ্ছে চাট। এই যে এবার এখানে সব চাটের দোকান। এই জিনিসটা দারুণ। আর লাস্টে এটা হচ্ছে আইসক্রিমের রো। এখানে সব আইসক্রিমের গাড়ি, মানে প্রত্যেকটা রো নির্দিষ্ট একটা খাবারের জন্য। প্রথমে মাছ, তারপর ভুট্টা, ফুচকা, চাট, আইসক্রিম। দারুণ দারুণ, এটা অসাধারণ। দীঘার থেকে ভিড়টা অনেকটাই কম এবং সেই জন্য না একটা বেশ নির্মল ব্যাপার রয়েছে। একদমই তাই। এই চেয়ারগুলো যেগুলো রাখা আছে কত সুন্দর সাজিয়ে রাখা আছে। এগুলো তো নিশ্চয়ই ভাড়া আছে কেউ না হ্যাঁ, কেউ। এবার ভিড় হয়ে গেলেই বেশি সব চটকে যাবে। হ্যাঁ, সেটা তো যেহেতু ভিড় নেই, সুন্দরভাবে শান্তি করে একটু সন্ধে কাটাতে পারবেন এই একদম। বকখালিতে। আড্ডা মারতে মারতে বন্ধুরা হ্যাঁ। সুন্দর সময় কাটবে। চল গিয়ে বসি। কত করে গো? 10 টাকা 1 ঘন্টা। তা একটা চেয়ার দাও, আর সামনে বসি। হ্যাঁ,
আর ওখানে একটা চেয়ার দাও। এখানে 10 টাকা হচ্ছে 1 ঘন্টা বসার জন্য চেয়ারের ভাড়া, বুঝলি? হ্যাঁ, এখানে আমি বসে এখন 3-4 ঘন্টা কাটিয়ে দিতে পারি, যা সুন্দর হাওয়া দিচ্ছে। একদমই তাই। এত সুন্দর পরিবেশ, এত ভাল লাগছে। দিনের বেলা যেটুকু গরম লাগছিল, হ্যাঁ, সমস্ত ক্লান্তি সমস্ত সবকিছু দূর হয়ে গেল আর কি এই জায়গাটা এসে। অসাধারণ লাগছে। আর সামনে যদিও সমুদ্র দেখতে পাচ্ছি না, সমুদ্রটা একটু দূরে চলে গেছে এখন, দূরে ভাটা চলে গেছে অনেকটা, কিন্তু তবু ওই সামনেটাই বিস্তীর্ণ একটা ফাঁকা জায়গা, মানে দিগন্ত হু বিশীর্ণ করে হাওয়া আসছে, যেই ঠান্ডা হাওয়া। আছে, হ্যাঁ, খুব খুব সুন্দর লাগছে। আচ্ছা, আমরা এখানে লেবু চা খেলাম কাগজের কাপে, এই দিদি দিলেন আমাদের, এবং উনি বলে গেলেন যে আপনারা কাপটা বিচের ওপর ফেলবেন না, আমি আসবো কাপ সংগ্রহ করে নিয়ে যাব। উনি এলেন, ওই যে বালতি করে দেখুন ওখানে কাপ সংগ্রহ করছেন সবার থেকে। এই যে ব্যাপারটা, একটা ছোট্ট জিনিস, স্থানীয় এই ভেন্ডার, ইনি মাথায় রেখে নিজের উদ্যোগে বা এখানকার লোকেরা সংগঠিত হয়ে এই কাজটা করছে। আমরা সাধুবাদ জানাচ্ছি, এবং সব জায়গায় যাতে এই কাজটা হয় সেই আবেদনও রাখছি আপনাদের কাছে। প্লিজ এই ধরনের জায়গায় এসে চা খেয়ে বা প্লাস্টিকের জিনিসপত্র খাবার দাবার নিয়ে এসে এখানে নোংরা করবেন না, ফেলবেন না, নির্দিষ্ট জায়গায় ফেলুন, ডাস্টবিনে ফেলুন। সন্ধেবেলা এখানে স্ন্যাক্সে থাকে চপ মুড়ি আর চা, মুড়িটা চানাচুর দিয়ে মেখে দিয়েছে, তাই খাচ্ছি। এখন বাজে 8:15। কি দিয়েছে রে ভাই? চপ আর মুড়ি খাও। বাহ বাহ, চপ না পেঁয়াজি? পেঁয়াজি পেঁয়াজি পেঁয়াজি। পেঁয়াজি আর মুড়ি। বারবিকিউ চিকেন চলে এসেছে, এটা 500 গ্রাম, যার মূল্য হচ্ছে 300 টাকা। এখানে একটা চাটনি আছে, চাটনি দিয়ে টেস্ট করে দেখি। দারুণ, চাটনিটা ফাটাফাটি তো, ওনারই বানানো। না না, এটা ভালো, ভালো পেকেছে, খুবই সুন্দর হয়েছে, বেশ ঠিকঠাক। মানে যেগুলো ফুড ব্লগাররা বলে সেগুলো বললে পরে ব্যাপারটা অতটা জমবে না, কিন্তু সত্যি ভালো হয়েছে, মানে জুসি। ডিনারে আছে ভাত, আলু আর পটলের তরকারি, আর এইখানে এই যে আলু ভাজা, এটা কিন্তু ঝুড়ি ঝুড়ি আলু ভাজা নয়, রাদার পেঁয়াজ দিয়ে নরম করে পেঁয়াজ দিয়ে, হ্যাঁ, আলু ভাজা, স্যালাড আছে আর চিকেনের ঝোল। দুপুরের মতোই এখনও ঘরোয়া খাওয়া, দারুণ। এই বিশেষ করে এই তরকারিটা যেটা খেলাম না, ফাটাফাটি হয়েছে। এবার চিকেন, 4 পিস চিকেন রয়েছে এখানে, যথারীতি ঘরোয়া রান্না, এবং আলু দিয়ে। ফাটাফাটি, কাঠের জালে রান্না হয়েছে বলেই এত টেস্ট। খুব সুন্দর। আমি তো আর ভাত খাইনি, রুটি দিয়েই খাচ্ছি। সত্যিই দারুণ। দুপুরে পমফ্রেটটা সাংঘাতিক ছিল, হ্যাঁ, চিকেনও ভালো হয়েছে, সত্যিই ভালো হয়েছে। থ্যাংক ইউ। চটপট খেয়ে নিই, ঘুমাবো, কাল ভোরে উঠতে হবে। কালকে আমরা লঞ্চে করে অনেকটা ঘুরবো, ভগবতপুর কুমির প্রকল্প যাব, তারপর এখানে ম্যানগ্রোভের জঙ্গল, ক্রিক, এই সব কিছু। ঘুমিয়ে পড়তে হবে তাড়াতাড়ি। গুড মর্নিং, এখন বাজে সকাল ঠিক 7:30। আমাদের একটু দেরি হয়ে গেল আজকে, প্রচুর ঘুমিয়েছি। টেন্টে বিন্দুমাত্র অসুবিধে হয়নি, আগেও আমরা টেন্টে থেকেছি। এখানে একটা ট্রেল রয়েছে ঝাউবনের মধ্যে দিয়ে, সেখানেই যাচ্ছি। বাচ্চাদের নিয়ে এলে ওরা কিন্তু দারুণ এনজয় করবে। হালকা জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা। দীঘার ঝাউবনের কথা মনে আছে? হ্যাঁ, কিন্তু সেটা আমরা যখন ছোট ছিলাম তখন যে পরিমাণ ছিল আর কি, এখন তো আর সে পরিমাণ দেখবি না, মানে অনেকাংশেই খালি হয়ে গেছে আর কি। ঠিক, তবু উদয়পুরের কাছে রয়েছে হ্যাঁ, খানিকটা। ওদিকে কিছু কিছু জায়গায় তো রয়েছে অবশ্যই, তবে এটা তুলনামূলকভাবে অনেক নতুন ঝাউবন, বোঝাই যাচ্ছে। হ্যাঁ, এবং যে নতুন করে বৃক্ষরোপণ করেছে, হ্যাঁ, এটা দেখেও ভালো লাগছে। একটা দারুণ সুন্দর গ্রাউন্ডের ওপর রয়েছি। ঝাউবন থেকে বেরিয়ে এসে
এই সুন্দর মাঠটা। এখানে শীতকালে পিকনিকও হয়। আর চারিদিকে রয়েছে ম্যানগ্রোভের জঙ্গল, ওপাশে ঝাউবন, তার ওপাশে সমুদ্র। অপূর্ব জায়গা এটা। এখানে ক্যাম্প করেও থাকা গেলে দারুণ লাগতো পৃথ্বীজিৎ। মানে এখানে যদি ডোম টেন্ট করে থাকা যেত তাহলেও দারুণ হতো। ঠিক ঠিক বলেছিস, আরো বেশি প্রকৃতির মাঝখানে থাকা যেত আর কি। হ্যাঁ, না সেটা না করাই ভালো, সেটা না করাই ভালো। হ্যাঁ, যেখানে এই আমরা রয়েছি ঘরে বাইরে, ওখানেই থাকুন। এখানে এসে বরঞ্চ শীতকালে মাদুর পেতে খাওয়া দাওয়া করুন এবং জিনিসপত্র যা জঞ্জাল হবে সেগুলোকে সঙ্গে নিয়ে আবার ডাস্টবিনে ফেলুন। এই জায়গাটা এনজয় করুন এখানে বসে। এখানে একটা খাল রয়েছে, এই খালের ওপরে বাঁশের শাঁখো। আচ্ছা, আমি জুতো খুলে নিয়েছি, কারণ হচ্ছে ঘাসের ওপর খালি পায়ে হাঁটবো বলে। এত সুন্দর ঘাস এখানে, আমি খুলে ফেললাম জুতো। এইখানে এই যে খালটা, এর মধ্যে অনেক মাছ রয়েছে। কি বললো নাকি? পার্শে মাছ। পারছে? হ্যাঁ। তার মানে তুই যদি এখানে পড়ে যাস, হ্যাঁ, পারছে ঢুকে যাবে। ওই শাঁখোটা পেরিয়ে এসে আরেকটা দারুণ সুন্দর মাঠ, পুরো ঘাসে ছাওয়া। ঘাস এখানে ন্যাচারাল। এইখানে ফুটবল খেলা হয় আর কি। এবং আপনারা যদি এখানে আসেন, ফুটবল নিয়ে আসেন, দারুণ খেলতে পারবেন। ঘাসে খালি পায়ে হাঁটতে মজা লাগছে। হ্যাঁ, সে তো মজা লাগেই আর কি। ঘাসে ঘাসে পা ফেলেছি। আবার মনে পড়ে গেল হ্যাঁ, দেবব্রত বিশ্বাস। থাকবে বাঙালি মননে চিরকালই উনি অবিস্মরণীয় নাম সবসময় থাকবেন জেগে। মাঠের প্রান্তে চলে এসেছি আমরা। এখানে কি অপূর্ব ছোট ঘাস ফুল হয়ে রয়েছে। এই যে দারুণ লাগছে এই জায়গাটা। আর মাঠের প্রান্তে এপাশে ঝাউবন আবার শুরু হয়ে গেছে। দারুণ দারুণ। আচ্ছা, শম্ভুদা বলছেন এগুলো নাকি শাক, এখানকার ভাষায় গিড়ে শাক বলে, এগুলো খাওয়া যায়। এবার আমরা এই ঘন ঝাউবনের মধ্যে ঢুকবো। এখানে শম্ভুদার পেছন পেছনই যেতে হবে, না হলে হারিয়ে যাওয়ার চান্স আছে। ওরে বাবা, দারুণ ব্যাপার তো এটা। এই দুহাত দিয়ে সরিয়ে যেতে হচ্ছে রে ভাই। মানে ঝাউ এসে ফাউতে সুড়সুড়ি দিচ্ছে। একদম ঝাউ এসে ফাউতে। দারুণ দারুণ। বাচ্চারা এটা দারুণ এনজয় করবে, সত্যি এনজয় করবে। এই যে ঝাউ গাছের মধ্যে দিয়ে এত ঘন জঙ্গল ঝাউয়ের, দেখুন এটা একটা দারুণ অনুভূতি। সত্যি এই হাঁটাটা অসাধারণ এবং বিপদসংকুল নয়, কোনো রকম বিপদের কোনো ব্যাপার নেই এখানে। সাপখোপ তো নেই। তাছাড়া এই যে ঝাউবন, এখানেও আঘাত লাগার কোনো ব্যাপার নেই। ডালগুলো নরম এবং কোনো রকম কোনো আঘাত লাগার ব্যাপার নেই। আপনারা নিশ্চিন্তে এই ওয়াকটা করতে পারেন এবং করুন। ঝাউয়ের আদরে হাঁটা। আদরটা বেশি হচ্ছে ঝাউয়ের আর কি। আদর বেশি করছে ঝাউ। মানে এমনি কোনো ব্যাপার নেই। হ্যাঁ, দু চার পিস পিঁপড়ে তোর ঘাড়ে লাগতেই পারে। সেটা লাগুক। পিঁপড়ে তো প্রাকৃতিক জিনিস। এত ভেজাল জিনিসের মধ্যে থাকছি আমরা, চারটে পিঁপড়ে আর কি করবে? সেই কামড়ানো ছাড়া কি করতে পারে। চলে এসেছি সমুদ্রের পাড়ে। এই ঝাউবনের যে স্ট্রেচটা, এটা মোটামুটিভাবে ওই 400 মিটারের মতো হবে আমার অনুমান অনুসারে বলছি। ওনারা বলছিলেন 500 মিটার। 500 মিটারও হবে না, 350-400 মিটার হবে। আমাদের টোটো চলে এসেছে। এবার এই টোটোয় চড়ে আমরা বিচের এ প্রান্ত থেকে ও প্রান্ত রাইড করব। এটাও এই ওয়াকের সঙ্গে ইনক্লুডেড। আরে এখানে তো প্রচুর লাল কাঁকড়া ঢুকে যাচ্ছে। যখনই সামনে যাচ্ছি ঢুকে যাচ্ছে। নরম বালিতে চাকা বসে গিয়েছিল, আমরা নেবে ঠেলে আবার তুললাম। হবে না, এটা যেতে পারবে না। কোনো ব্যাপার না, আমরা হেঁটে যাব। হাঁটা কমপ্লিট করে আমরা এখন আমাদের রিসর্টে ফিরবো, ঘরে বাইরেতে ফিরবো, ব্রেকফাস্ট করব, তারপর যাব বোট রাইডে।
আচ্ছা, এখানে বলে দিই, বোট রাইড কিন্তু জোয়ার ছাড়া হবে না। সেই জন্য জোয়ারের সময়টা আপনারা যখন আসবেন সেটা একটু দেখে আসবেন। আজকে যেমনি জোয়ার সকাল 10টা থেকে হাই টাইড, আর 9টা থেকে জল ঢুকতে শুরু করে দেবে, তো সুতরাং অসুবিধে কিছু হবে না, আমরা একদম ঠিক সময় বোট রাইডটা করতে পারবো। এখানে বোট রাইড দুটো হয়, একটা হচ্ছে শর্ট ট্রিপ আর একটা হচ্ছে লং ট্রিপ। লং ট্রিপে আপনাকে ভগবতীপুর নিয়ে যাবে, যেটা আগেই বলেছি, কুমির প্রকল্প ভগবতপুর। আর এইখানে শর্ট ট্রিপে একটা ম্যানগ্রোভ জঙ্গল আছে আর একটা ক্রিক আছে, ওর মধ্যে নিয়ে যাবে। তো আমরা সব কিছুই করবো, দেখাবো আপনাদের। তো ওইটা যেটা বললাম মাথায় রাখবেন, জোয়ারটা দেখে আসবেন কোন সময়, তা না হলে কিন্তু বোট রাইড হবে না। দেখুন আমরা কিভাবে আমাদের নিজেদেরই ধ্বংস করি। এখানে আসছেন, আসুন, আনন্দ করছেন, করুন, সব কিছুই ঠিক আছে, কিন্তু এগুলো কেন? এখানে খেয়ে দেখুন, বোতলটা এখানে ভেঙে রেখে গেছে এবং কাঁচ ছড়িয়ে রয়েছে। ওখানে আরেকটা রয়েছে বোতল, চারদিকে প্রচুর আবর্জনা প্লাস্টিক পড়ে রয়েছে। প্লিজ এই জিনিসগুলো করবেন না, একান্ত অনুরোধ আপনাদের সকলের কাছে। যারা আমাদের ভিডিও দেখছেন, এই বার্তাটা ছড়িয়ে দিন আপনাদের আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব যারাই বেড়াতে আসেন এইসব জায়গায়, তাদের কাছেও এই বার্তাটা ছড়িয়ে দিন। পরিবেশ রক্ষা না করলে কিন্তু আমরা এই সুন্দর পরিবেশ আর পাবো না বেশি দিন। প্রকৃতি আমাদেরকে নষ্ট করে দেবে এরপরে। এখন সকাল 9:30, আমরা বেরুলাম বোট রাইডিংয়ের জন্য। এখান থেকে ঘোষখাল বলে একটা জায়গা আছে, 10 মিনিট, সেখান থেকে বোটে চড়বো। এই জায়গাটাই হচ্ছে ঘোষখাল, এখান থেকেই আমাদের বোটে উঠতে হবে। এইদিকে বোট, তাই তো? এই যে আমরা লালগঞ্জ বলছি এই জায়গাটাকে, এটার অরিজিনাল নাম স্থানীয়রা যা বলেন তা হচ্ছে লয়ালগঞ্জ। সেখান থেকেই লালগঞ্জ হয়ে গেছে কালে কালে। ওখানটা তো স্লোপ আছে না, সুবিধা তো। বাহ, ওই যে ওদিকটাই বই পাশে দারুণ ব্যবস্থা। আমার নামতে সুবিধা। এই খালে জোয়ার না হলে কিন্তু জল আসে না, সেই জন্যই জোয়ারের সময় বোট রাইড পসিবল। চলো চলো, দিন জমে যাবে আজকে। এটা চলো চলো, দারুণ রাইড হবে, দারুণ রাইড হবে। জুতো খুলে বসে পড়ো জাস্ট। ওইখান থেকে প্রথমে আমরা সরু খাড়ি আর ম্যানগ্রোভের জঙ্গল দেখব, তারপর যাব ভগবতপুর কুমির প্রকল্প দেখতে। এই যে বড় নদীটায় এসে পড়লাম, এর নাম সপ্তমুখী নদী, যার মোহনার কাছেই লালগঞ্জ সমুদ্র সৈকত। রোদ কমে গেছে, দারুণ মনোরম আবহাওয়া, খুব খুব এনজয় করছি এই বোট রাইডটা। আমার মনে হয় লালগঞ্জ যারা বেড়াতে আসবেন তাদের জন্য এই বোট রাইডটা হচ্ছে চেরি অন দ্য কেক, বলে না, মানে এটা দারুণ একটা এক্সপিরিয়েন্স হবে সবার জন্য। সপ্তমুখী নদী থেকে আবার আমরা ঢুকে গেলাম একটা সরু খাড়িতে, যার দুদিকে প্রচুর ম্যানগ্রোভ গাছ। খবর দিলাম ঢেউ বাইয়া এবার আরো সরু ক্রিকের মধ্যে ঢুকছি, এটা কিন্তু জোয়ার ছাড়া সম্ভব নয়। चाहे आधी आए रे चाहे मेघाए रे অকুল দরিয়ার বুঝি কুল নাই রে আমায় ভাসাইলি রে আমায় ডুবাইলি রে
দাদা এ হলো গরিবের আমাজন, বুঝলেন? চলে আসুন, বাড়ির থেকে মাত্র 3 ঘন্টায় চলে আসতে পারবেন এই জায়গায়। কলকাতা থেকে বলছি, যারা কলকাতায় থাকেন তাদের জন্য। ও তো যা বলার বলেই দিল। তবে এরকম আরেকটা অ্যামাজন আমরা দেখেছিলাম হচ্ছে নর্থ বেঙ্গলে, শিকিয়াজোড়া। হ্যাঁ, এবার আরো ন্যারো ক্রিকের মধ্যে দিয়ে ঢুকছি। দেখুন পেছনটা দেখতে পাচ্ছেন, এই যে সুন্দরবনে গেলে ম্যানগ্রোভ এত কাছের থেকে এখন দেখা যায় না, সরু যে খালগুলো রয়েছে সেখানে সুন্দরবনে এখন ঢুকতে দেয় না। এখানে এলে এই ফিলিংটা পাবেন। কি হলো দেখুন, এই যে আমাদের ছাউনি দেওয়া ছিল, এ বাপরে বাপ, ও দেখো 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 দেখো, বসে পড়ো বসে পড়ো। এখানে ছাউনি পুরো ভেঙে গেছে আর কি, তছনছ হয়ে গেছে। লালুদা নৌকা দাঁড় করিয়ে আবার ছাউনি টাঙিয়ে দিল, তাহলে যা রোদ, তাতে ওই ভগবতপুর যাওয়া সম্ভব ছিল না। ফুল নাই কিনার নাই, নাই কো দরিয়ার পারে, সাবধানে চালাইও মাঝি আমার ভাঙা তড়ি রে, অকুল দরিয়ার বুঝি। ওইদিকে লালগঞ্জ, বকখালি এই কোনায় হেনরি আইল্যান্ড ওখানে দেখা যাচ্ছে। এই হচ্ছে মোহনা। আর আমরা এখন এগোচ্ছি লোথিয়ান আইল্যান্ডের দিকে। সামনে দেখা যাচ্ছে লোথিয়ান আইল্যান্ড। লোথিয়ান আইল্যান্ডে 300 মিটারের মধ্যে কোনো রকম কোনো জলযানকে ঢুকতে দেওয়া হয় না, নিষেধ। লোথিয়ান আইল্যান্ডে নামাও যায় না। লোথিয়ান আইল্যান্ডে নামতে পারবো না আমরা দূর থেকেই আপনাদেরকে দেখাতে পারবো। এই হলো লোথিয়ান আইল্যান্ড। আমরা এর বেশি কাছে আর যেতে পারবো না। আমরা প্রায় 300 মিটার দূরে আছি লোথিয়ান আইল্যান্ড থেকে। দারুণ সুন্দর বিচ দেখা যাচ্ছে এই দিকটাতে। আমরা লোথিয়ান আইল্যান্ডকে পাশ কাটিয়ে 300 মিটার দূরত্ব বজায় রেখে এবার উত্তর দিক নিলাম। এই দিকে ভগবতপুর। নাই কিনার নাই, নাই কো দরিয়ার পারে, ফুল নাই কিনার নাই, নাই কো দরিয়ার পারে, সাবধানে চালাইও মাঝি আমার ভাঙা তড়ি রে, অকুল দরিয়ার বুঝি কুল নাই রে, চাহে আধি আয়ে রে, চাহে মেঘা ছায়ে রে, অকুল দরিয়ার বুঝি কুল নাই রে। এখন ঘড়িতে সময় ঠিক 1টা। আমরা এসে পৌঁছেছি। এইখানে জেটিতে লাগানোর সাথে সাথে বৃষ্টি শুরু হয়ে গেছে। আমরা ওয়েট করছি। এখানে চিকেন পকোড়া নিয়ে আসা হয়েছে। এই চিকেন পকোড়া সহযোগে বৃষ্টি এনজয় করছি আমরা এখন। বৃষ্টিটা জাস্ট 10 মিনিট ছিল, হালকা বৃষ্টি, খুব একটা বেশি হয়নি। ওরে বাবা, এখানে একটা সাপ, কালাচো হতে পারে ভাই, পুরো ঢাকা রয়েছে, এই যে দেখতে পাচ্ছেন। এই হলো ভগবতপুর কুমির প্রকল্পের প্রবেশদ্বার। 1976 সালে তৈরি হয়েছিল এই কুমির প্রকল্প। এই জায়গাটা পুরোটাই বন দপ্তরের তত্ত্বাবধানে রয়েছে। এখানে টিকিটের মূল্য বড়দের জন্য 30 টাকা আর বাচ্চাদের জন্য 10 টাকা, ভিডিও ক্যামেরার জন্য 1000 টাকা। তো আমি কি করছি, ভিডিও ক্যামেরা বন্ধ করে ব্যাগে ঢুকিয়ে নিচ্ছি। 1000 টাকা দিয়ে করব না। ফোনে শ্যুট করলে কোনো টাকা লাগবে না, আইফোন জিন্দাবাদ। আমরা যেভাবে লালগঞ্জ থেকে বোটে করে এলাম, সেটা না করে যদি গাড়ি নিয়ে আসতে চান পাথর প্রতিমা থেকে সরাসরি চলে আসতে পারবেন। পাথর প্রতিমা থেকে এইখানের ডিস্টেন্স হচ্ছে 22 কিলোমিটার মাত্র। এই যুক্তি, এই যে ভিডিও ক্যামেরা নিয়ে ঢোকা যাবে না, অথচ মোবাইল নিয়ে আপনি ভিডিও তুলতে পারেন বা ফটো তুলতে পারেন, এটা আমরা অনেক জায়গায় দেখেছি। কীরকম একটা বোকার মতো লাগে আমাদের। যাই হোক, যারা সরকারি লোকজন আছেন, এই আমি এখন যে শ্যুট করছি আমার আইফোনে, এটাও 4K 60 FPS, এটা অ্যালাউড। আর আমার মোবাইল যে DJI ভিডিও ক্যামেরা, সেটাও 4K 60 FPS, ওটাও অ্যালাউড। ওটা অ্যালাউড নয় কেন? মানে এটা যুক্তিটা কি আপনাদের? একটু ভেঙে বলবেন, এই রহস্যটা সমাধান করুন প্লিজ। এখানে দেখুন কুমিরের ডিম রাখা রয়েছে, ওইখানে ডিম ফুটিয়ে বাচ্চা করা হয়। এইখানে সামনে পরীক্ষা রয়েছে, সেখানে কুমির দেখা যেতে পারে। এই যা গরম, একটা কুমিরও ডাঙায় নেই। শীতকালে এলে ওপরে থাকবে।
একটাও বাইরে নেই। হ্যাঁ, সেটাই তো স্বাভাবিক। তোর মতো একজন কুমির খেকো মানুষ এখানে এসে হাজির হয়েছে, তারপর ওরা কোন ভরসায় বেরোয়? ঠিক ঠিক ঠিক। তবে শীতকালে এলে ওপরে দেখা যাবে, এবং শিবাজি না এলে এবং আরো ভালো দেখতে পাবেন। ঠিক ঠিক ঠিক। এই দেখুন একটা বাচ্চা কুমির এই জলাশয়ের পাশে বাধাই করা জায়গাটার উপরে শুয়ে আছে, ক্লান্ত হয়ে শুয়ে আছে। যাক, একটা তো দেখা পাওয়া গেল। এছাড়া এখন বাচ্চা তো বোধ বুদ্ধি পুরো আসেনি, ওই জন্য তো সামনে এসছে। হ্যাঁ, বাচ্চা বলেই আমার সামনে এসছে। এই বাদিকে ইনকিউবেশন সেন্টার, হ্যাচারিজ এসব রয়েছে। ক্যাম্পাসের মধ্যে একটা পোস্ট অফিসও রয়েছে, পিন হচ্ছে 743371, ভগবতপুর প্রজেক্ট ডাকঘর। এখানে কুমিরের লাইফ সাইকেল দেওয়া রয়েছে। সামনে এই হচ্ছে ইনকিউবেশন সেন্টার, আর ওই দিকের ঘরগুলো হচ্ছে সব হ্যাচারি। এই দেখুন, এটা হাঁ করে শুয়ে আছে। অনেক জাল রয়েছে এখানে, এই জন্যই মুশকিল। এ হা বড় করছে, ওরে সাবাস, এটা ভালো শট ছিল। এখন রোদের তেজ সাংঘাতিক। শীতকালে যদি আসেন তাহলে অবশ্যই এখানে আসবেন, বিশেষ করে যদি বাচ্চাদের নিয়ে আসেন, ভালো লাগবে। এনাদের এখানে একটা বৈশিষ্ট্য হলো পরপর দুদিন কিন্তু একই মেনু নয়। আজকে খয়রা মাছ ভাজা রয়েছে, গতকাল ছিল আমুদি মাছ ভাজা, এই যে এত বড় বড় সাইজের খয়রা। সেই সঙ্গে আছে বেগুন ভাজা, আর আজকে চিংড়ি মাছ। এই যে ডাল তো আছেই, আর পুঁই শাক আছে। কালকে যে আমরা ইলিশ মাছ ধরে খেয়েছিলাম, ওখান থেকে ধরে নিয়ে এসেছিলাম। ধরে নিয়ে এসেছিলি বলিস কি ভাই? মানে যাই হোক, হ্যাঁ, মানে কিনে নিয়ে এসেছিলি। হ্যাঁ, ইলিশ মাছ যে কিনেছিলাম কালকে, সেই ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক, সেটা দারুণ হয়েছে। সব খাবার অবশ্যই ঘরোয়া, এবং খাবার যিনি বানিয়েছেন তিনি ওখানে তারা দেবী। দিদি, আপনার নামটা একটু বলুন। তারা রানী হালদার, উনি খাবার বানিয়েছেন। খুব সুন্দর কাঠের উনানে বানানো খাবার, একদম ঘরের খাবার, দারুণ। পুঁই শাক ফাটাফাটি, সবগুলো ভালোই হবে, মানে এই নিয়ে কোনো কথা নেই। হ্যাঁ হ্যাঁ, সবই ভালো। এই যে ঘরে বাইরে লালগঞ্জ বিচ সাইড ক্যাম্প, বিচ ক্যাম্প, এর খরচটা এবার বলে দিচ্ছি। এখানে আমাদের দু ধরনের অ্যাকোমোডেশন আছে, একটা প্রিমিয়াম টেন্ট এবং ডোম টেন্ট। হ্যাঁ, প্রত্যেকটাতেই আমাদের খরচ জন প্রতি 4 বেলা থাকা খাওয়া নিয়ে। আচ্ছা যদি আমরা প্রিমিয়াম টেন্টে থাকি তাহলে সেটা 1500 টাকা, আর ডোম টেন্টের ক্ষেত্রে এটা জনপ্রতি 1250 টাকা করে। এর মধ্যে আমাদের লাঞ্চ থেকে শুরু হচ্ছে, লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স, ডিনার এবং পরের দিনের ব্রেকফাস্ট, সম্পূর্ণ থাকা খাওয়া নিয়ে। তার মানে আমরা যে এসেছি আমাদের লাঞ্চ থেকে কাউন্ট হচ্ছে, এবং কালকে সকালে ব্রেকফাস্ট অবধি। ঠিক। আর বাচ্চাদের জন্য কোনো ছাড় আছে? হ্যাঁ, বাচ্চাদের জন্য আমাদের 5 বছরের নিচে বাচ্চাদের জন্য ফ্রি। আচ্ছা 5 থেকে 10 বছরের যে বাচ্চা আছেন তাদের হ্যাঁ। ক্ষেত্রে এটা 1000 টাকা করে, যদি আমরা প্রিমিয়াম টেন্টে থাকি। আর আচ্ছা, ডোম টেন্টে থাকলে 800 টাকা। ঠিক। আর চেক ইন টাইম, চেক আউট টাইম? চেক ইন টাইম ইন জেনারেল 12টার সময় চেক ইন, আর চেক আউট হচ্ছে 10টার সময়। বাট আমরা ফ্লেক্সিবল, যদি অন্য গেস্টের অ্যাভেলেবিলিটি না থাকে, যদি হ্যাঁ, ফ্রি থাকে, তাহলে আর্লি চেক ইন বা লেট চেক আউট করা যেতে পারে। আচ্ছা, এই হচ্ছে পুরো বিস্তারিত বিষয় খরচের ব্যাপারে। আরেকটা জিনিস আছে, আমাকে অয়ন বলছিল যে তোমাদের এখানে ডে বুকিংয়ের ব্যাপার রয়েছে, মানে ফেসিলিটি রয়েছে, তাই তো? আমাদের এখানে ডে প্যাকেজের সিস্টেম রয়েছে, হ্যাঁ। যে যদি কেউ দিনের বেলা ঘুরতে আসেন তাহলে সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত, দুপুরের লাঞ্চ এবং সন্ধ্যেবেলার ইভিনিং স্ন্যাক্স নিয়ে আমরা ডে প্যাকেজের রেট ঠিক করেছি। সেটা হচ্ছে 750 টাকা প্রিমিয়াম টেন্টের জন্য, এবং ডোম টেন্টের জন্য 600 টাকা জনপ্রতি। আচ্ছা, তার মানে আমি সকালবেলা ধরো 11টা নাগাদ এলাম এখানে, মানে যেভাবে আজকে এলাম আমরা, তারপর সন্ধ্যেবেলা আবার 6:30 7টা অবধি কাটিয়ে চলে গেলাম। চলে যেতে পারেন, সেক্ষেত্রে এই খরচা পড়বে। ঠিক ঠিক। থ্যাংক ইউ, ঘরে বাইরে পক্ষ থেকে সামান্য একটা উপহার। হ্যাঁ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আপনাকেও। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ঝিনুক, হ্যাঁ জি, বাহ, এটা খুব ভালো লাগলো। দুরাত দারুণ কাটালাম, মানে গতকাল দুদিন দারুণ কাটালাম। খাওয়া দাওয়া খুব সুন্দর ছিল। আপনার হাতের রান্না মনে থাকবে। আমি চাইবো আমার ফ্যামিলিকে নিয়ে আবার আসতে। ঠিক আছে, অবশ্যই আসবো আবার। দারুণ কাটলো দুদিন। এইখানে এই নির্জনতা তো একটা রয়েছে, গ্রামের প্রকৃতি, সমুদ্র এবং আশেপাশের যে জায়গাগুলো, বকখালিও রয়েছে, ফ্রেজারগঞ্জ রয়েছে, সব মিলিয়ে মিশিয়ে দুর্দান্ত দুটো দিন কাটালাম এইখানে লালগঞ্জে, ঘরে বাইরেতে। আসবেন। আমি শিবাজি। আর আমি
পৃথ্বীজিৎ। আর আপনারা দেখছেন আমাদের চ্যানেল এক্সপ্লোরার শিবাজি। আমরা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছি আর তার ভিডিও করে এই চ্যানেলে দিচ্ছি। যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটা অবশ্যই ক্লিক করবেন, তাতে আমরা যখনই একটা ভিডিও দেবো তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে।